দিনটি শুরু হলো অবৈধ অটো দিয়ে চলাচলের মধ্য দিয়ে। যাই সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার। আজকে আমাদের গন্তব্য মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে দুটি জায়গা এক্সপ্লোর করব। তার জন্য চলে আসলাম সাইনবোর্ড, অর্থাৎ নারায়ণগঞ্জ সীমান্তে সাইনবোর্ড। আজকের এই ভ্রমণে আমার সাথে আছে আমার আরও 4 জন সহকর্মী। আমরা একসাথে পথ চলা শুরু করেছি। এখানেই আমাদের মিট করার কথা ছিল। আমরা সেখান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জ নৌবন্দর সেখানে চলে আসলাম। সেখান থেকে মুন্সিগঞ্জের লঞ্চ যোগে আমরা মুন্সিগঞ্জ পৌঁছাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা মুন্সিগঞ্জের লঞ্চে উঠে পড়েছি। সেখান থেকে আশেপাশের যে লঞ্চগুলো আছে সেটা দেখার চেষ্টা করছি। মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা মুন্সিগঞ্জে চলে যাব। ভাড়া পড়বে 35 টাকা, খুবই অল্প। নদীপথে ভ্রমণ করা, টাকা সাশ্রয়, স্বাচ্ছন্দ্য সব মিলিয়ে খুবই ভালো। কুয়াশাচ্ছন্ন দেখতে পাচ্ছি। আমরা 5 কলিগ আগেই বলেছিলাম, শরীফুর রহমান স্যার, আমি অভিজিৎ কুমার, মাহফুজ আহমেদ, ওদিকে জহিরুদ্দিন স্যার, আতিকুল ইসলাম স্যার। আজ প্রথম থেকেই টার্গেট করে নিয়েছি যে একটি ছোট্টখাটো বাজেট ট্যুর দিব। মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যেই একটা সুন্দর ট্যুর দিব। মোটামুটি যাতায়াতের জন্য আমরা ভালো ব্যবস্থা নিয়েছি এবং নিতে যাচ্ছি। অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আশা করি আজকের ট্যুরটা আমাদের জন্য খুব ভালো এবং মঙ্গলময় হবে। চলতে চলতে আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি। সকালবেলার কুয়াশাচ্ছন্ন দিনটা অনেক ভালো কাটবে মনে হচ্ছে। দূরে দেখতে পাচ্ছি শীতলক্ষা 3 ব্রিজ। ইতিমধ্যেই আমরা ছোটোখাটো একটা লঞ্চ ঘাটে চলে আসলাম। সেখান থেকে কিছু মানুষ উঠলো নামলো। আমরা চলতে চলতে অনেক জাহাজ, ছোটোখাটো স্টিমার সেটা দেখতে পাচ্ছি। দুপারের কলকারখানাগুলো সেটাও দেখতে পাচ্ছি। মন্দ না, আস্তে আস্তে আমাদের লঞ্চটা এগিয়ে চলছে এবং রং বেরঙের জাহাজ, ছোটোখাটো কার্গো সেইগুলো আমরা চোখে দেখে নিচ্ছি। ভালোই লাগছে, কিন্তু পানিটা নোংরা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাও, আশেপাশে কলকারখানা থাকলেই এটাই হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ কলকারখানার কালো ধোঁয়া যেরকম সর্বনাশ ডেকে আনছে, সেরকম পানিতেও ময়লা সৃষ্টি হচ্ছে। যাও, আমরা ইতিমধ্যেই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে চলে আসলাম। মোটামুটি বলেছিলাম 40 থেকে 45 মিনিটের মতো আমাদের সময় লাগবে। আমরা অলরেডি চলে এসেছি। এবার আমাদের নামার পালা। আমরা নেমে পড়েছি। অর্থাৎ আমরা এখন চিন্তা ভাবনা করব কিছু একটা খাওয়ার, অর্থাৎ চা খাওয়ার। ইতিমধ্যে লঞ্চ ঘাটেই দেখতে পাচ্ছি অনেক কলার সমারোহ। আমরা এখান থেকে কিছু কলা কিনলাম এবং খেলাম। আমরা ছোট একটি অটো ভাড়া করলাম। সেখান থেকে আমরা চলে যাব ইদ্রাকপুর কেল্লা দেখতে। অর্থাৎ আমাদের গন্তব্য হচ্ছে ইদ্রাকপুর। বলে রাখা ভালো যে ইদ্রাকপুর কেল্লা এই মুন্সিগঞ্জ সদরেই অবস্থিত, খুব কাছেই বলা যায়। অর্থাৎ 40 টাকা 50 টাকা ভাড়া হলে আপনারা যেতে পারবেন। বলতে বলতেই কিন্তু আমরা চলে আসলাম ইদ্রাকপুর কেল্লা। এটি ইদ্রাকপুর কেল্লা আমরা দেখতেই পাচ্ছি। বলে রাখা ভালো ইদ্রাকপুর সম্পর্কে কয়েকটি সংক্ষিপ্ত কথা। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক 1610 সালে বিক্রমপুরের এই অঞ্চলে ইদ্রাকপুর কেল্লা নামে এই দুর্গটি নির্মিত হয়। মগ জলদস্যু ও পর্তুগিজদের আক্রমণ হতে এলাকাকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মিত হয়। জনশ্রুতি আছে এ দুর্গের সাথে লালবাগ কেল্লার যে দুর্গ, সেই সুড়ঙ্গ পথে যোগাযোগ ছিল। বহু উচ্চ প্রাচীর বেষ্টিত এই গোলাকার দুর্গটি এলাকায় এসডিও কুঠি হিসাবেও পরিচিত। যাক, এবার আমাদের কেল্লার ভিতরে প্রবেশ করার পালা। আমরা টিকিট কেটেছি 20 টাকা দিয়ে। আমরা এবার ভিতরে প্রবেশ করব। ঢুকতে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটি গম্বুজাকৃতির গুহার মতো। আসলে এটি গুহা ঠিক ওরকম না, এটা ওই সময়কার অস্ত্রাগার হিসাবে এটি পরিচিত ছিল। অর্থাৎ এর মধ্যেই হচ্ছে সৈন্যদের অস্ত্রাগার
ছিল আর কি, রাখা হতো। সুন্দর মনোরম পরিবেশ। আসলে সকালবেলা গিয়েছি, অত মানুষ নেই, ঘুরতেও ভালো লাগছিল। দেখতে দেখতে অনেকটা সময় আমরা পার করেছি। এটা দুর্গের প্রাচীর, আশেপাশের প্রাচীরগুলো ভালো করে দেখে নিলাম। আসলে দুর্গের রংটাই অন্যরকম, মনকে শীতল করে দেয়, অনেক ভালো লাগে। আমরা চলে আসলাম মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা। মোগল আমলের ছিল, মোগল দেখতে অনেকটা সাম্রাজ্যের একই রকম। একটি ইতিমধ্যে আমরা স্থাপত্য। উপরে চলে এসেছি, অর্থাৎ এই ইদ্রাকপুর কেল্লার উপরে। এটি ইদ্রাকপুর কেল্লার আরেকটি গেট, অর্থাৎ এর উপরেই মূলত গোলা বারুদের সরঞ্জাম রাখা হতো মনে হচ্ছে। অর্থাৎ এখান থেকেই সৈন্যদের প্রোটেক্ট করার জন্য এই দুর্গগুলো ব্যবহার করা হতো। আমাদের সাথে আছে মাহফুজ স্যার, আতিক স্যার, জহিরুদ্দিন স্যার, শরীফুর রহমান স্যার। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো ছোট ভাইকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ইদ্রাকপুর কেল্লার ভেতরেই রয়েছে ইদ্রাকপুর জাদুঘর, অর্থাৎ তখনকার যে জিনিসপত্রগুলো ছিল সেখানে এগুলা সংরক্ষিত করা আছে। এবং মুন্সিগঞ্জের যে বিষয়গুলো আছে, অর্থাৎ মুন্সিগঞ্জের পুরাকীর্তি থেকে শুরু করে স্থাপত্য শৈলী সব কিছু এখানে স্থান পেয়েছে। শুধু মুন্সিগঞ্জ কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশের সেই সময়কার অর্থাৎ 17 শতকের যে ইদ্রাকপুর কেল্লা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময়কার যে স্থাপত্য শৈলীগুলো ছিল এখানে সেটির ছবি আকারে বিভিন্নভাবে সাজানো আছে। এই ইদ্রাকপুরের কেল্লার উপরে এই মাটি খনন করার পরে এই কলসগুলো পাওয়া যায়। যাই হোক, ইতিমধ্যে আমরা সেখান থেকে বেরিয়ে আসছি। অর্থাৎ ইদ্রাকপুর কেল্লার 4 কর্নারে এরকম 4টি দুর্গর মতো আছে, সেখানে সাজানো আছে। আর সিমসাম পরিবেশ আগেই বলেছিলাম, আসলেই অনেক সুন্দর, আপনারা ঘুরে আসতে পারেন খুব কম বাজেটের মধ্যে। ইদ্রাকপুর কেল্লা থেকে আমরা অলরেডি বেরিয়ে এসেছি, এখন আমাদের যাওয়ার পালা অতীশ দীপঙ্করের বাড়ি। মুন্সিগঞ্জ সদর থেকে 8 থেকে 9 কিলোর মতো বজ্র যোগিনী অতীশ দীপঙ্করের বাড়ি। আমরা ইতিমধ্যে অতীশ দীপঙ্করের বাড়িতে চলে আসলাম। অর্থাৎ এই দিকে যেতে হবে, এখানে আরও প্রাচীন বৌদ্ধ মন্দির আছে, নাট মন্দির আছে, সেগুলোও চাইলে আপনারা ঘুরতে পারেন। আমরা সময়ের অভাবে পারিনি। বলতে না বলতে আমরা কিন্তু চলে আসলাম। এটি মুন্সিগঞ্জের বজ্র যোগিনী গ্রাম, সেখানে অতীশ দীপঙ্করের বাড়ি। বজ্র যোগিনীতে আমরা চলে আসছি। ধারণা করা হয় 1000 বছর আগে এই জায়গাতেই, অর্থাৎ এই বজ্র যোগিনীতেই অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেছিলেন। তার সমাধি আছে তিব্বতে, অর্থাৎ চীনা সরকারের তত্ত্বাবধানে আমাদের এই বাংলাদেশে এরকম একটা বৌদ্ধ মন্দির তৈরি করে দিয়েছেন।
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন। তিনি মূলত হিন্দু ধর্মের ছিলেন, পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে বৌদ্ধ ধর্ম পালন করেন। ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। 3 ভাইয়ের মধ্যে অতীশ দীপঙ্কর ছিলেন দ্বিতীয়। তার অপর 2 ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ ও শ্রীগর্ভ। অতীশ খুব অল্প বয়সে বিয়ে করেন। কথিত আছে তার 5 স্ত্রীর গর্ভে মোট 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, তবে পুণ্যাশ্রী নামে একটি পুত্রের নামই শুধু জানা যায়। অতীশ দীপঙ্কর তিব্বতের বিভিন্ন অংশে ভ্রমণ করেন এবং বৌদ্ধ ধর্মের ব্যাপক সংস্কার সাধন করেন। তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মে প্রবিষ্ট তান্ত্রিক পন্থার অপসারণের চেষ্টা করে বিশুদ্ধ মহাযান মতবাদের প্রচার করেন। অতীশ দীপঙ্করের জন্ম কোথায়? এই জ্ঞান তাপস মানুষ বৌদ্ধ ধর্মে সংস্কারে তাকে পায়ে হেঁটে ও ঘোড়ায় চড়ে প্রচুর ভ্রমণ করতে হতো। মরু পাহাড়ি অঞ্চলে রুক্ষ আবহাওয়া ধর্ম সংস্কারের মতো শ্রমসাধ্য কাজ করতে করতে দীপঙ্করের স্বাস্থ্যের অবনতি ঘটলে 1054 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে লাসা নগরের কাছে চেথংয়ের দ্রৌলমা লাখাং তারা মন্দিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবেশের সময় বলেছিলাম চীনা সরকারের তত্ত্বাবধানে এখানে অনেক দুর্গ স্থাপিত হয়, একটি ছাত্রাবাসের মতো আছে, সেখানে অফিস কক্ষ আছে। সব কিছু মিলিয়েই সিমসাম একটা পরিবেশ। অনেক মানুষ দূর থেকে এখানে আসে, ঘুরতে আসে, ভালো লাগে দেখতে। যেমন একজন জ্ঞান তাপস মানুষ আমাদের বাংলাদেশে অর্থাৎ মুন্সিগঞ্জের তৎকালীন বিক্রমপুর, সেখানে জন্মগ্রহণ করেছেন 1000 বছর পূর্বে। এটি বলতেই গর্বে বুকটা ফেটে যায়। একটি ছবি দেখা যাচ্ছে, প্যানোরামা ছবি, অনেক বড়, অনেক কিছুই তো দেখলেন। এবার আমাদের চলে যাওয়ার পালা, অর্থাৎ মুন্সিগঞ্জ থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ইতিমধ্যে মুন্সিগঞ্জ যে সদরে লঞ্চঘাট, সেখানে চলে আসলাম। সেখান থেকে দুপুরের খাওয়া সেরে নিয়ে চা খেলাম, চলে আসলাম নারায়ণগঞ্জে। এবার ঢাকায় ফিরে যাওয়ার পালা। ধন্যবাদ সবাই।